হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এসটিকে এডুকেশনাল একাডেমি। তো তোমরা সকলে জানো খুব সামনে ডাব্লিউবিপি, কেপি বা পিএসসি যে কোনো এক্সাম, যেমন ক্লার্কশিপ বা মিসলেনিয়াস বা এসএসসির যে কোনো এক্সাম, যেমন এমটিএ, সিজিএল, সিএইচএসএল, এসব এক্সাম তোমাদের খুব সামনে আসতে চলেছে। সেই হিসাবে আমি একটা ইন্ডিয়ান পলিটির সম্পূর্ণ লেকচার, বেশ কিছু টপিক, ইম্পর্টেন্ট টপিক আলোচনা করব এই ইউটিউব চ্যানেলে। আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে। এবং আজকে লেকচার নাম্বার 2 অর্থাৎ গণপরিষদ, এবং আমি লেকচার 1-এ আলোচনা করে দিয়েছি যে ভারতীয় সংবিধানটা কীভাবে তৈরি হয়েছিল এবং হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা আমি আলোচনা করে দিয়েছি। তো আজকে হচ্ছে কনস্টিটিউশন অ্যাসেম্বলি, অর্থাৎ মেকিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনে বলতে পারো, যে কীভাবে সংবিধান তৈরি হয়েছিল সেই সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করব। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবে। তো প্রথমে যেটা আমাদের পড়তে হবে সেটা হচ্ছে 1942 সালের ক্রিপস মিশন। এবং ক্রিপস মিশন যিনি নিয়ে আসেন তার নাম হচ্ছে স্যার স্টফোর্ড ক্রিপস। এখানে স্যার দেওয়া যাবে না, কারণ শুধু স্টফোর্ড ক্রিপস। এবং এই স্টফোর্ড ক্রিপস মিশনের মূল উদ্দেশ্য কিন্তু 3টি ছিল। অনেক উদ্দেশ্য ছিল আরও, বাট মূল উদ্দেশ্য ছিল 3টি। প্রথম ছিল ডোমিনিয়ন স্ট্যাটাস। অর্থাৎ ডোমিনিয়ন স্ট্যাটাসটা কি? অর্থাৎ আমরা জানি যে ভারতকে সম্পূর্ণভাবে স্বাধীনতা দেওয়া হবে না, কিছুদিনের জন্য স্বাধীনতা দেওয়া হবে বা হয়তো দেওয়া হবে, বাট মূল যে দড়ি সেটা থাকবে আমাদের ব্রিটিশদের হাতে। এটা হচ্ছে ডমিনিয়ন স্ট্যাটাস। এবং এটা কংগ্রেস কখনোই মেনে নিতে চায়নি, এটা আমরা পরে আলোচনা করছি। সেকেন্ড হচ্ছে কনস্টিটিউশন অ্যাসেম্বলি, অর্থাৎ ভারতের সংবিধান রচনার জন্য একটা অ্যাসেম্বলি বা গণপরিষদ গঠন করা হবে, বাট এটাতেও কিন্তু সমস্যা ছিল, এটাতেও কিন্তু মেনে নেয়নি অনেকে। নেক্সট হচ্ছে রাইট টু সাকসিড, অর্থাৎ ভারতের যে প্রদেশগুলি থেকে, আমরা জানি ভারত অনেকগুলি প্রদেশগুলিতে ভাগ ছিল। সো এই প্রদেশগুলির থেকে ইলেক্ট করা হবে, ইলেক্ট করা হবে কনস্টিটিউশন গঠন করার জন্য। তো এর ফলাফল কিন্তু বেশ মারাত্মক ছিল। প্রথমত জাতীয় কংগ্রেস, মুসলিম লীগ সহ অন্যান্য সকল রাজনৈতিক দল একে মেনে নেয়নি, কারণ ভারত 200 বছর ধরে ইংরেজদের আধিপত্যে ছিল। সো সেখান থেকে ডোমিনিয়ন স্ট্যাটাস জাতীয় কংগ্রেস কখনো আশা করেনি। জাতীয় কংগ্রেসের যেটা মান ছিল সেটা হচ্ছে পূর্ণ স্বরাজ, অর্থাৎ 1930 খ্রিস্টাব্দে নেহরুজি প্রথমে বলে দিয়েছিল যে এবার পূর্ণ স্বরাজ দরকার। কিন্তু মুসলিম লীগ এখানে বয়কট করেছিল, কারণ মুসলিম লীগ চেয়েছিল যে পাকিস্তান গঠন করার কথা বলছিল, বাট এখানে পাকিস্তান গঠনের কোনো কথাই বলা হয়নি। তাই মুসলিম লীগও এখানে বরখাস্ত করেছিল এই ক্রিপস মিশনকে। গান্ধীজি একে পোস্ট ডেটেড চেক বলেছেন। এটা আর দেশীয় রাজ্যগুলি অন্য প্রদেশ গঠন করতে পারবে এমনটা কংগ্রেস মেনে নেয়নি, যেটা আমি বললাম। অন্য প্রদেশ গঠন করাতে পারত এই ক্রিপস মিশন অনুযায়ী। অর্থাৎ এখানে তো পূর্ণ ভারতকে ভাগ করার কথা বলা হয়েছে একদিক থেকে, সেটাও কংগ্রেস কখনো মেনে নেবে না। নেক্সট, পাকিস্তান গঠনের কথা না বলে মুসলিম লীগ এটা মানতে নারাজ। যেটা বললাম যে মুসলিম লীগ অর্থাৎ জিন্না চেয়েছিল সম্পূর্ণ পাকিস্তান একটা দেশ, একটা স্টেট গঠন করবে, বাট এখানে কোনোই সেটা বলা হয়নি। সেই জন্য এটি সম্পূর্ণ ব্যর্থ হয়ে যায় ক্রিপস মিশন। বাট সালটা মনে রাখবে 1942, এবং কে এনেছিল? স্টফোর্ড ক্রিপস। ওকে, তো নেক্সট চলে যাব মেকিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, অর্থাৎ ভারতের যে সংবিধান রচনার যে প্রস্তাব থেকে শুরু করে শেষ পর্যন্ত কীভাবে রচনা হয়েছিল সম্পূর্ণ ডিটেলে এই লেকচারে আমরা আলোচনা করব, তোমরা দেখতে পাচ্ছ। তো প্রথমে যেটা হয়েছিল সেটা হচ্ছে 1934 সালে এম.এন. রয় একজন কমিউনিস্ট লিডার ছিল। তিনি প্রথম ভারতের সংবিধান রচনার কথা বলেছিলেন, বাট শুধু এটা কথাটাই বলেছিলেন, বাট সেখানে কোনো ইমপ্লিমেন্টেশন হয়নি। বাট এটা শর্ট কোয়েশ্চেনের জন্য ইম্পর্টেন্ট যে এম.এন. রয় 1934 সালে প্রথম সংবিধান রচনার কথা বলেছিলেন। 1935 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস ইংরেজদের কাছে সংবিধানের দাবি করে। নেক্সট, 1942 খ্রিস্টাব্দে ক্রিপস মিশন ভারতে আসে, কিন্তু ব্যর্থ হয় সম্পূর্ণ, এটা আমরা পড়লাম। 1946 খ্রিস্টাব্দে ক্যাবিনেট মিশন পরিকল্পনা অনুসারে ভারতে গণপরিষদ গঠন করার কথা হয়। ওকে, সো এখান থেকে ক্যাবিনেট মিশন, এবং এর সদস্য ছিল 3জন সদস্য ছিল মূল: প্যাথিক লরেন্স, এভি আলেকজান্ডার, স্টফোর্ড ক্রিপস। সেই ক্রিপস যে ক্রিপস মিশনে এসেছিল, এখানে সেই ক্রিপসের কথা বলা হয়েছে, বাট এর চেয়ারম্যান ছিল প্যাথিক লরেন্স। তো 1946 সালে অনেক কিছু কারণে ব্রিটিশ সরকার ভারতে ক্যাবিনেট মিশন পাঠাতে বাধ্য হয়। এক হচ্ছে 1942 যে ওয়ার, ভারত ছাড়ো আন্দোলন, সেটা গুরুতরভাবে আঘাত করেছিল ব্রিটিশদের, যে তারা অনেকেই বুঝতে পেরে গেছিলো যে একটা ট্রানজিশন ফেজে ভারত চলে এসেছে। একটা হচ্ছে 200 বছর রাজ, একটা মাঝের ফেজ, এবং ভারতের স্বাধীনতার দাবি। তো বুঝতে পেরে গেছিলো যে একটা মাঝের ফেজে চলে এসেছে, এবং তারা তাই একটা সংবিধান রচনার জন্য ব্রিটিশদের
অফিসারদের পাঠানোর ব্যবস্থা করা হয় এবং সেটা 1946 খ্রিস্টাব্দে ক্যাবিনেট মিশন পরিকল্পনার মাধ্যমে সার্থক হয়। তো এর সদস্য সংখ্যা ছিল 389 জন, তার মধ্যে 15 জন মহিলা ছিল। অর্থাৎ ক্যাবিনেট মিশন থেকে যে আমাদের একটা গণপরিষদ গঠন করা হয়, অর্থাৎ কনস্টিটিউশন অ্যাসেম্বলি গঠন করা হয়, তার মূল সদস্য ছিল, মোট সদস্য ছিল 389 জন এবং 15 জন মহিলাজন সদস্য ছিল এর মধ্যে। নেক্সট দেখব সেশন অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাসেম্বলি, অর্থাৎ গণপরিষদের যে মোট কতগুলি সেশন হয়েছিল, মোট অধিবেশন ঘটেছিল 11টি এবং দিল্লির কনস্টিটিউশন হলে এই 11টি ঘটেছিল। প্রথম যে অধিবেশনটি ঘটেছিল সেটা হচ্ছে 9 ডিসেম্বর 1946। অনেক বেশি ইম্পর্ট্যান্ট সালটা, কারণ এখানে যে সচিদানন্দ হবে না, এটা সচিদানন্দ সিনহা, যিনি সবার থেকে আমরা যেটা পড়লাম 389 জন, সবার থেকে যে বয়োজ্যেষ্ঠ সদস্য ছিল সচিদানন্দ সিনহা, তাকে অস্থায়ী সভাপতি গঠন করা হয়। অর্থাৎ ফার্স্ট যে অধিবেশন ঘটেছিল 9 ডিসেম্বর 1946, সেখানে প্রথম অস্থায়ী সভাপতি হিসেবে সচিদানন্দ সিনহাকে সভাপতি গঠন করা হয়। দ্বিতীয় অধিবেশন পড়ব। দ্বিতীয় অধিবেশন আমি কালারটা চেঞ্জ করে দ্বিতীয় অধিবেশন ঘটেছিল 11 ডিসেম্বর 1946 সালে। এই তারিখটা অনেক ইম্পর্ট্যান্ট, কারণ এই তারিখটাতে অনেক কিছু ঘটনা ঘটেছিল। তখন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, যিনি ভারতের প্রথম রাষ্ট্রপতি অর্থাৎ প্রেসিডেন্ট, তাকে গণপরিষদের প্রথম সভাপতি করা হয়। প্রথম সভাপতি অস্থায়ী ছিল, বাট স্থায়ী সভাপতি ছিল ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ফ্যাক্টটা মনে রাখবে। নেক্সট, গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা ছিলেন BN রাও। সংবিধানের যে উপদেষ্টা ছিলেন তিনি ছিলেন BN রাও। নেক্সট চলে যাই। গণপরিষদের মোট শেষ অধিবেশন ঘটে 1950 24 জানুয়ারি এবং মোট 11টি অধিবেশন ঘটে, এটা জানি আমরা। 13 ডিসেম্বর 1946 সালে জওহরলাল নেহরু অবজেক্টিভ রেজুলেশন প্রস্তাব আনে। অবজেক্টিভ রেজুলেশন অর্থাৎ আমাদের যে সংবিধান, তার মূল কাঠামো বা মূল যে স্ট্রাকচার, সেটা সম্পর্কে এই অবজেক্টিভ রেজুলেশনে লেখা ছিল এবং সেটাই পরবর্তীকালে আমাদের প্রস্তাবনার আকার নেয়। প্রস্তাবনা অর্থাৎ প্রিয়েম্বলের আকার নেয় নেহেরুর এই অবজেক্টিভ রেজুলেশন। ওকে, 1947 খ্রিস্টাব্দে 3 জুন, অনেক ইম্পর্টেন্ট, মাউন্ট ব্যাটেন পরিকল্পনা গ্রহণ করা হয় এবং ভারত ও পাকিস্তানকে 2 ভাগে ভাগ করা হয়। তো আমরা জানি মোহাম্মদ আলী জিন্নাহ, যিনি পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট ছিলেন, তিনি অনেক দিন আগে থেকে ভারত ও পাকিস্তান ভাগ করার চেষ্টা করে এবং অনেক দিন আগে থেকে মুসলিম মেজরিটি অর্থাৎ মুসলিমদের যে এত মেজরিটি প্রদেশগুলিকে ক্ষমতা দেওয়ার কথা হয়, সেখানে যোগদান করবে, সকলকে ভোটদানের জন্য সিদ্ধান্ত গ্রহণ করার কথা বলা হয়। নেক্সট, 15ই আগস্ট 1947 সালে ক্ষমতা প্রদান করা হয়। অর্থাৎ 15ই আগস্ট ডেটটা ছিল এরকম যে 2টি দেশ আলাদা হবে এবং 2টি দেশ স্বাধীন আকারে হবে, একটা হবে পাকিস্তান, একটা হবে ইন্ডিয়া। তো রেড ক্লিফ কমিশন গঠন করা হয় বর্ডার তৈরি করার জন্য। এখানে যে ভারত ও পাকিস্তানের যে আমরা বর্ডার যদি দেখি, সেখানে রেড ক্লিফ কমিশন গঠন করা হয় এবং ভারত ও পাকিস্তানের বর্ডারটাকে আমরা বলি রেড ক্লিফ লাইন। ওকে, ব্রিটিশ ক্ষমতা 2টি দেশে একেবারে শেষ হয়ে যায়। ব্রিটিশ ক্ষমতা অর্থাৎ ব্রিটিশদের ক্ষমতা শেষ হয়ে যায়। স্বাধীন ভারতের প্রথম গভর্নর ছিল মাউন্ট ব্যাটেন, পাকিস্তানের প্রথম গভর্নর ছিল মোহাম্মদ আলী জিন্নাহ। ওকে, তো ফ্যাক্টগুলো মনে রাখবে। এবং সংবিধান রচনার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ কমিটি গঠন করা হয়। যেমন বর্তমানে বিভিন্ন কমিটি গঠন করা হয় বিভিন্ন উদ্দেশ্য, সেরকম আমাদের ভারতের সংবিধান যখন রচনা করার কথা বলা হয়, তখন বিভিন্ন ব্যক্তিকে বিভিন্ন কমিটির অধ্যাপনার দায়িত্ব দেওয়া হয়। যেমন সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে খসড়া কমিটি অর্থাৎ ড্রাফটিং কমিটি। যে চেয়ারম্যান ছিলেন BR আম্বেদকর ছিলেন এবং তিনি খসড়া কমিটির মূল সদস্য ছিলেন। স্টিয়ারিং কমিটি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, যিনি আমাদের ফার্স্ট স্থায়ী সভাপতি ছিলেন কনস্টিটিউশন অ্যাসেম্বলি এবং প্রথম প্রেসিডেন্টও ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। জওহরলাল নেহরু, যিনি ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন, তিনি অ্যাডহক কমিটির মেম্বার ছিলেন এবং ইউনিয়ন কনস্টিটিউশন কমিটির মূল ছিলেন। KM মুন্সি ছিলেন বিজনেস কমিটির। সো এখান থেকে ড্রাফটিং কমিটি ইম্পর্টেন্ট, স্টিয়ারিং কমিটি এবং অ্যাডহক কমিটি, এই 3টি ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখবে। তো এই লেকচার একেবারে শেষের দিকে আমরা চলে এসেছি এবং ভারতের সংবিধান রচনার কিছু গুরুত্বপূর্ণ তথ্য অর্থাৎ ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট, এগুলি থেকে প্রচুর প্রশ্ন বিভিন্ন এক্সামে পড়ে থাকে। তো প্রথমে পড়ব আমাদের সংবিধান যে প্রতীক চিহ্ন ছিল, অর্থাৎ সংবিধান যখন রচনা হয়েছিল তার যে সিম্বল ছিল সেটা ছিল হাতি।
মূল সংবিধানে ধারা ছিল অর্থাৎ আর্টিকেল ছিল 395টি, অংশ ছিল 22টি এবং তফসিল ছিল 8টি। ওকে, এবং বর্তমানে সেটা বেড়ে হয়ে গেছে ধারা 448টি, অংশ 25টি, তফসিল 12টি। অর্থাৎ তোমরা দেখবে সব কিছুই কিন্তু বেড়েছে, বাট মূল সংবিধানে যদি জিজ্ঞাসা করে তাহলে মনে রাখবে যে 395, অংশ 22, তফসিল 8। ওকে, তো গণপরিষদ কর্তৃক প্রথম পতাকা গৃহীত করা হয়, অর্থাৎ আমাদের যে ভারতীয় যে পতাকা গেরুয়া, সাদা, সবুজ এবং সামনে যে অশোক চক্র, সেটা প্রথম গ্রহণ করা হয় 22শে জুলাই 1947 সালে। বিরাট ইম্পর্ট্যান্ট এবং খুব ইম্পর্ট্যান্ট। এবং যিনি আমাদের ভারতের জাতীয় পতাকার নকশা দেন সেই ব্যক্তিটার নাম ছিলেন পিঙ্গালি ভেঙ্কাইয়া। পিঙ্গালি ভেঙ্কাইয়া আমাদের ভারতের যে পতাকা এরকম স্ট্রাকচার হবে সে স্ট্রাকচারটা তিনি বলেছিলেন। এবং ন্যাশনাল সং অর্থাৎ জাতীয় গান গৃহীত হয় 24শে জানুয়ারি 1950। আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় পতাকা কিন্তু আগে হয়েছিল অর্থাৎ 22শে জুলাই 1947, কিন্তু ন্যাশনাল সং গৃহীত হয়েছিল 24শে জানুয়ারি 1950। আচ্ছা, আমরা সকলেই জানি যে আমাদের দু রকমের হয়, একটা হচ্ছে ন্যাশনাল সং, ওকে, এবং অর্থাৎ জাতীয় গান, এবং ন্যাশনাল অ্যান্থম অর্থাৎ জাতীয় সঙ্গীত। এই দুটোর মধ্যে পার্থক্য আছে। গান হচ্ছে আমাদের বন্দে মাতরম, এবং জাতীয় সঙ্গীত বা অ্যান্থম হচ্ছে জনগণ। এটা হচ্ছে সং যিনি রচনা করেছিলেন এবং আনন্দ মঠ থেকে নেওয়া হয়েছিল জাতীয় গানটা। এবং ভারতের ন্যাশনাল অ্যান্থম যিনি করেছিলেন সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, আমরা সকলেই জানি। তো এটা হচ্ছে জাতীয় সং আর গানের মধ্যে পার্থক্য। তো পরবর্তী ফ্যাক্টে চলে যাই। পরবর্তী ফ্যাক্ট হচ্ছে মূল সংবিধান নিজের হাতে যিনি লিখেছিলেন, অর্থাৎ যিনি নিজের হাতের দ্বারা পুরো সংবিধানটা লিখেছিলেন, তার নাম হচ্ছে প্রেম বিহারী নারায়ণ রায়জাদা। অনেক ইম্পর্টেন্ট নাম, প্রেম বিহারী নারায়ণ রায়জাদা। ওকে, এবং সংবিধানের যে চিত্রগুলি ছিলেন যিনি এঁকেছিলেন তার নাম হচ্ছে নন্দলাল বোস। আমরা জানি ভারতের স্থাপত্যে নন্দলাল বোসের কৃতিত্ব অনেক বেশি আছে এবং তিনি খুব ভালো চিত্রকলা ছিলেন। তো তিনি ভারতের সংবিধানের ছবিগুলি এঁকেছিলেন। সম্পূর্ণ সংবিধান লিখতে সময় লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন, অর্থাৎ 1946 থেকে 47, 48, 49, প্রায় 1950-এর কাছাকাছি আমরা জানি সংবিধান রচনা হয়েছিল। এবং তার এক্স্যাক্টলি সময় হচ্ছে 2 বছর 11 মাস 18 দিন। ওকে, তো নেক্সট জি.ভি. মালবাঙ্কর ছিলেন ভারতের প্রথম স্পিকার। অর্থাৎ ভারতের সংবিধান যখন রচনা হয়েছিল এবং অধিবেশন যখন শেষ হয়েছিল তখন ভারতের যে স্পিকার দরকার হয়েছিল, এবং যে স্পিকার তিনি প্রথম যে ভারতের স্পিকার ছিলেন তিনি হচ্ছেন জি.ভি. মালবাঙ্কর। ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিল ভারতের প্রথম রাষ্ট্রপতি এবং ভারতের প্রথম প্রাইম মিনিস্টার ছিল জে.এল. নেহরুজি। ওকে, সে ফ্যাক্টগুলো মনে রাখবে। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখলে এবং অনেক বেশি উপকৃত পেলে। তো অনেক বেশি ধন্যবাদ যদি সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকো। এরকম আমরা পলিটির বেশ কিছু লেকচার মাধ্যমে সম্পূর্ণ পলিটি অর্থাৎ ভারতের সংবিধানটা শেষ করার চেষ্টা করব। তো আশা করি অনেকে বন্ধুদের তোমাদের শেয়ার করে দেবে। যদি বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্ট করে বলবে, কোনো কিছুটা যদি বুঝতে অসুবিধা হয় আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে পরবর্তী টপিক ক্লিয়ার করব। ওকে, ধন্যবাদ।